প্রমাণিত হয়েছে তারেক রহমান খালেদা জিয়ার কুসন্তান। কত বড় একটা কুলাঙ্গার সন্তান হলে নিজের মায়ের মৃত্যুর খবর অফিসিয়ালি ঘোষণা না দিয়ে ক্ষমতার জন্য, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের মায়ের লাশ ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে এত নাটক, এত অভিনয় তিনি করেছেন। আপনারা জানেন গত 4 ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি, গত নভেম্বর 28 তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে। তার মৃত্যুর ঘোষণা তারা দিতেছে না নিজেদের আখের গোছানোর জন্য। আপনারা দেখেছেন, যদি সে খালেদা জিয়া মারা গেছে এই কথা যদি সে বলতো লন্ডনে থাকতে, তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পারতো না, আজকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারতো না, নির্বাচনও করতে পারতো না। সবকিছু যখন ক্ষমতায় যাওয়ার যখন সিঁড়ি তখন পুরো উন্মুক্ত, ঠিক তখনই ঘোষণাটা আসছে। দেখেন, সারা দেশে খালেদা জিয়া মারা গেছে খবর যদি গতকালকের আগের দিনও জানানো হতো, তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়াই যেত বিএনপির ভিতর থেকেই, অনেক বিদ্রোহী প্রার্থী। কিন্তু কালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, ঠিক এমন সময় কালকে রাত্রে তার ঘোষণাটা দিয়ে দিচ্ছে অফিসিয়াল ভাবে। কিন্তু ভাইয়ের আমার, আপনারা, আমি একটা তথ্য নিজের মন গড়া ভাবে নিজের বানাই আমি কোনো তথ্য এখানে প্রকাশ করি নাই, সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে খবর পেয়ে আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত জানিয়ে আসতেছি। একবার আপনারা চিন্তা করুন, যে ব্যক্তি নিজের ক্ষমতার জন্য আজকে যদি এই বাংলাদেশের ভোটাধিকার পাইতো না, কখনো বাংলাদেশের যদি তার মা মারা গেছে এটা জানলে পার, এটা কখনো সে পাইতো না, এই সুবিধাগুলো সে কখনোই নিতে পারতো না। আজকে তার জন্য পুরো একেবারে উন্মুক্ত হয়ে গেছে। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে সে ক্ষমতায় আসবে, তার ক্ষমতায় কে ঠেকাবে? আপনারা বলেন কে ঠেকাবে? কিন্তু দেশবাসীকে আমি বলতে চাই, যে সন্তান নিজের মায়ের লাশকে মাসের পর মাস তার আত্মায় কষ্ট দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখা মারা যায় নাই, এমনটা করতে পারে, মায়ের লাশ নিয়ে এমন নোংরা রাজনীতি করতে পারে, সেই সন্তান দেশের জন্য কতটা মঙ্গলময় হবে, সেই ব্যক্তি দেশের সাধারণ জনগণের জন্য কতটা মঙ্গলময় হবে, আপনাদেরকে একটু জেনে রাখা উচিত ভাইয়ের আমার। যে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে ওই যে 91 থেকে 96 সাল পর্যন্ত সে কি করছে, 1 থেকে 6 সাল পর্যন্ত তার কুকীর্তিগুলো কি আপনারা দেখেছেন। সর্বশেষ আজকের তার এই ক্ষমতা, আজকে সে তারেক রহমান হিসেবে আপনারা যাকে তাকে চিনেন, তার পিছনে তার মায়ের অবদান। আজকের বিএনপিকে যারা আপনারা চিনেন, এর পিছনে কি বিএনপির বড় একটা বটগাছ ছিল না খালেদা জিয়া? আজকে তাকে যেভাবে আপনারা দেখেছেন, তারেক রহমান কান্না কান্না করে নাই, কারণ সে কান্না লন্ডন বসে করেছে। এখন সে কান্না কেন করবে? কিসের জন্য এখন কান্না করবে? তাদের আগে থেকে তার যে ব্যক্তিগত চিকিৎসক মিডিয়ার সামনে সে কান্না করে দিয়েছিল, আজকে কান্না করেছে? আজকে কান্না করেছে কেউ বলতে পারবেন যে মরে গেছে এখন কান্না ফেল ফেল করে কাঁদতেছে? যদি কান্না যতটুকু করবে সেটা অভিনয়, কারণ কান্না তাদের আগে হয়ে গেছে। তারা সবাই এটাকে গোপন রেখে মূলত ভাবে তারা মানসিক ভাবে প্রস্তুতি নিতেছিল, এবং খুব নিখুঁত ভাবে বোঝেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আমার ভীষণ ভাবে আজকে আমি নিজের কাছে এতটা লজ্জা হয় যে যখন বিদেশিরা বলবে তোমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার জন্মদিনের মতো করে তার মৃত্যু দিনটা একাধিক, এটা বলবে, আজকে লজ্জা হয় বিদেশিদের কাছে শুনতে, তোমাদের দেশের যিনি স্থপতি তাকেই তোমরা অমানো না, তাকেই তোমরা অসম্মান করো, এমন তো ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছি। এখন প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী হিসেবে আমরা আজকে প্রশ্নবিদ্ধর শিকার। তোমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাদের সন্তান, সেই সন্তানের কুকীর্তি, যে মায়ের লাশ নিয়ে রাজনীতি করতেছে। ভাইরা আমার, আমি একটা কথা আমার নিজের থেকে আমি বলিনি এখন পর্যন্ত, আমি বিশ্বাস করেন, আমি আপনাদেরকে আশা করি এটা তো অন্তত প্রমাণ হয়েছে যে গতকালকে রাত্রে 3টার দিকে আমি খবর পেয়েছি সে মানসিকভাবে প্রস্তুতি নিছে যে তিনি খবর, তার মায়ের মৃত্যুর খবরটি অফিসিয়ালি ঘোষণা করবেন। কিভাবে আমি পাইলাম বলেন? আমি বলার 3 ঘন্টা পরে অফিসিয়ালি ঘোষণা আসছে, তার মানে কি? এটা কিভাবে বলেন? আপনি কিভাবে বলবেন যে আমি আমার কথা আপনি বলবেন যে ওই লোক 2 ঘন্টা পরে মারা যাবে? তার মানে কি? তার মানে কি, যদি আমার মৃত্যুটা স্বাভাবিক হয় তাহলে আপনি জানতে পারেন না, যদি আমি অসুস্থ থাকি আমার মৃত্যু নিয়ে যদি আমার পরিবার সেটা গোপন রাখে এবং ওই সময় ঘোষণা দেবে, তাহলে আপনি জানতে পারবেন কোন একটা সূত্রের মারফত। ভাই বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া একটা কথা আমি বলি নাই। শুধু আমি দেশবাসীকে এটা বুঝাতে চাচ্ছি যে ব্যক্তি নিজের গর্ভধারিণী মায়ের লাশ নিয়ে রাজনীতি করতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য, মৃত মায়ের আত্মায় মাসের পর মাস ডিপ ফ্রিজে ভরে রেখে কষ্ট দিতে পারে, আর যাই হোক না কেন তার জন্য, তাকে সে যদি এই দেশের ক্ষমতায় আসতে পারে, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি হবে, দেশের হাজার হাজার সন্তান তার মাকে হারাবে, তার বোনকে হারাবে, তার ভাইকে হারাবে, এই দেশটা অরাজকতায় ভরে যাবে। তাই এই দেশের জনগণের অন্ততপক্ষে মুক্তির জন্য আওয়ামী লীগ ছাড়া, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশের জনগণের জন্য হইলো একেবারে, যদি দেশটাকে স্থিতিশীল রাখতে হয়, আজকে ধ্বংসস্তূপ দেশটাকে, যে ধ্বংসস্তূপ থেকে একবার তিনি স্বর্ণযুগে নিয়ে গেছেন, সেই স্বর্ণযুগ থেকে আবার টেনে ইসরে ডেভিল ইউনূস আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে আবার স্বর্ণযুগে নিতে হইলে এই মুহূর্ত থেকে সারা দেশের জনগণের এখন একটাই গান হওয়া উচিত, সেটা জননেত্রী শেখ হাসিনা।
তাকে অন্তত পক্ষে কিভাবে, আওয়ামী লীগ ছাড়া কিসের নির্বাচন, কখনো নির্বাচন না। যে ব্যক্তি অন্তত পক্ষে আপনাদের এইটা অ্যানালাইজ করা উচিত যে মায়ের লাশ নিয়ে রাজনীতি করা ব্যক্তিদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকে না। তারা লন্ডনে চলে যাক, তারা লন্ডনে থাকুক, তাদের বাংলাদেশে থাকারও কোনো অধিকার নেই। এত রাজনীতি দূরের কথা রে ভাই। সুতরাং সকলে এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, দেশের জনগণকে, দেশের সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে কি করবেন। এই 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 পাকিস্তানি, এই ভিনদেশি, এই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী যারা আছে, এদের বিষয়ে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত এই মুহূর্ত থেকে নিতে হবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে দলনেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে অন্তত পক্ষে আপনাদের স্বতঃস্ফূর্ত ভাবে গণজোয়ার সৃষ্টি করে এই দেশ বিরোধীদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, তা না হলে কিন্তু দেশ মুক্তি হবে না। আমরা গতকালকে দেখলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে যে একটা ব্রিফিং করা হয়েছে, বিশেষ করে আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা, তার সঙ্গে অন্যরাও ছিলেন। তিনি বেশ জোর গলায় বললেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকে তিনি দায়ী করলেন, যে তার উপরে যে জেল জুলুম নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, চিকিৎসার জায়গায় তাকে বাধার সৃষ্টি করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো। তো এখন ৮০ বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ এবং তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন আগে থেকেই। সেই অবস্থায় তার মৃত্যু ঘটল। তো এই মৃত্যু নিয়ে সরকার রীতিমতো অন্য কোনো রাজনৈতিক দল তারা বা বিএনপি তাদের বিভিন্ন মতামত থাকতে পারে, সাধারণ নেতা কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন কথা রাজনৈতিকভাবে তারা বলতেই পারেন, বিশ্লেষণ করতে পারে, কিন্তু সরকার যখন বলে সেটিকে মিন করতে হবে যে সরকার দায়িত্ব নিয়ে বলছে এবং আইন উপদেষ্টা যখন এটি বলছেন। এখন এইটার সঙ্গেই কিন্তু আরো খুবই বড় একটি প্রশ্ন তৈরি হয়ে গেছে এবং এটি নিয়ে ব্যাপক আলোচনাও শুরু হয়েছে। আপনারা, আশা করি, আমি খুব ছোট করার চেষ্টা করবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু মনোযোগ দিয়ে আমার অন্ততপক্ষে কয়েকটা যুক্তি একটু শুনবেন। আশা করি যুক্তিগুলো শুনলে আপনারাও মিলাতে পারবেন। এখন যদি আসিফ নজরুলের কথায় আমি যাই যে তাকে জেল জুলুম নিপীড়নের কারণে শেখ হাসিনা এই মৃত্যুর জন্য দায়ী, খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী। আচ্ছা, তবে এই যে ২১শে নভেম্বর বেগম খালেদা জিয়াকে, যার অনেকগুলো মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার অনেকগুলো খুবই গুরুতর রোগ তার ছিল, তার বেশ কিছু, এবং সবগুলোই খুব সেন্সিটিভ। ডাক্তার তাকে যেখানে হাসপাতালে কয়েকদিন পরপরই তাকে হাসপাতালে নিতে হতো, সেখানে তার চিকিৎসা চলতো, কখনো সিসিউতে রেখে, কখনো ইন্টেনসিভ অন্য আইসিইউতেও রাখা হয়েছিল এর আগে, ইত্যাদি। অর্থাৎ এই ধরনের পেশেন্ট, ধরুন আপনারা যারা শুনছেন, আপনার বাসায় যখন একজন বয়োবৃদ্ধ অসুস্থ রোগী থাকেন, যার হার্টের সমস্যা সিভিয়ার, যার কিডনিতে ঠিকমতো কাজ করছে না, তার ব্লাডে ইনফেকশন আছে, তার আরো অনেক কিছু, স্টোমাকে তার প্রবলেম আছে, ইত্যাদি, ইনফেকশনের অনেকগুলো তারই আছে, আর্থারাইটিস তো আছেই, সবকিছু মিলে তার সব অ্যাবনর্মাল ছিল ফিজিক্যাল কন্ডিশন। সে অবস্থায় তার থাকার কথা হাসপাতালে, তাকে চিকিৎসকরা কিছুটা সুস্থ করে বাসায় পাঠিয়েছে যে উনি রেস্টে থাকবেন, এবং উনি কিন্তু ডাক্তারের আন্ডারে ছিলেন। কোন যুক্তিতে তারা ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে এইরকম একজন অসুস্থ মানুষকে, যিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, তার সেদিন হাতের অবস্থা দেখেছেন যে কি, তাকে টেনে হিস্ট্রে ওই অনুষ্ঠানে নিতে হলো? এখন কারা নিয়েছে? প্রথমত এই দায় অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি তাকে বিশেষভাবে নেয়ার জন্য তাগেদা দিয়েছেন, যাওয়ার জন্য তাগেদা দিয়েছেন। পাশাপাশি সেনাপ্রধান, যেহেতু আয়োজক সেনাবাহিনী, সেনাপ্রধান, তার মাথায় তো অন্ততপক্ষে ঢোকা উচিত ছিল যে ডক্টর ইউনূস না নিজে কোনো ফায়দা বা লোককে দেখানোর জন্য
বেগম খালেদা জিয়াকে একজন অসুস্থ, আমি বারবার এটি বোঝানোর চেষ্টা করছি, একজন অসুস্থ, এইরকম অসুস্থ যে খুবই সিরিয়াস এবং বয়স্ক একজন মানুষকে নিয়ে যাওয়া হলো। সেনা প্রধান কি করেছেন? তার তো অনেক চিকিৎসক বাহিনী আছে, বিএনপির চিকিৎসকরা যারা তার চিকিৎসা করছিলেন, বুঝলাম যে তারা সেটি আমলে নেননি, রাজনীতি তারাও ফায়দা নিতে চেয়েছেন। সেনা প্রধানের তো উচিত ছিল আটকানো, যে না, ওনাকে আনা যাবে না, উনি ঝুঁকিপূর্ণ, ওনার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে, তো ওনাকে আনা যাবে না। তো সেনা প্রধান কেন বাধা দিলেন না? তার মানে ডক্টর ইউনূস তাকে সেখানে আনার জন্য প্রেসার ক্রিয়েট করেছেন এবং সেনাপ্রধান সেটিকে বাধা দেননি। দুজনেই দায়ী। এরপরে আসেন তার সন্তান তারেক রহমান। আমরা বা আপনারা যারা শুনছেন, আপনারা কি কেউ মনে করেন যে তারেক রহমানের অনুমতি ছাড়া খালেদা জিয়া সেদিন সেনাকুঞ্জে গেছেন, সেনাবাহিনীর অনুষ্ঠানে, সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে গেছেন? তো যার মা এরকম অসুস্থ, সিভিয়ার অসুস্থ, বারবার দেখেন, সে কিভাবে পারমিশনটা দিলেন যে আচ্ছা ঠিক আছে মাকে আপনারা নিয়ে যান? তার মানে তিনিও এই জন্য দায়ী। তার চিকিৎসক দল, তার যে অন্য যারা আছে, অর্থাৎ তিনি তার মাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন, এখানে সরকারকে খুশি করার চেষ্টা করেছেন, ডক্টর ইউনূসকে খুশি করার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে তিনি খুশি করার চেষ্টা করেছেন। আর এই খুশির বলি হলেন আসলে বেগম খালেদা জিয়া, যার পরিণতিতে তার এই মৃত্যুটি আমরা হয়তোবা এমনিতেও তিনি মারা যেতেন, আর তার যে ফিজিক্যাল কন্ডিশন, ইনফেকশন, তার সিরিয়াস ইনফেকশন ছিল, কিন্তু সেই ইনফেকশনের মধ্যেও তাকে সেখানে নেওয়া হলো। এর পর দিন থেকে একদিন পরে, আপনারা সবাই খেয়াল করবেন, এর একদিন পরে কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। গতকালকের যে ভিডিওটি নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আছে যে বেগম জিয়া হাঁটছিলেন, তিনি হাঁটতে পারছিলেন না, বারবার তিনি বলছিলেন হাঁটতে পারছেন না, তারপরেও তাকে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছিল এবং তিনি এক পর্যায়ে মেঝেতে বসে পড়েন। আপনারা ভিডিওটি প্রয়োজনে আবার দেখেন, তিনি কিন্তু মেঝেতে বসে পড়েছেন। এরপরে হুইল চেয়ার আনা হয়েছে, তাকে হুইল চেয়ারে তোলা হয়েছে। ভিডিওতে ওই অংশটি নেই, কিন্তু আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের সঙ্গে আমি কথা বলেছি এবার কেয়ার হাসপাতালে, অর্থাৎ যাদের কাছে চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি আপনার যখন এই যে বিএনপির যে চিকিৎসক টিম আছে, তার মধ্যে অন্ততপক্ষে দুজনের সঙ্গে আমি কথা বলেছি, তারাও বলেছেন তারা না করেছিলেন, তারা ভীষণভাবে না করেছিলেন যে কিছুতেই যাতে তিনি না যান। কিন্তু তার কথা কে শোনে? তারেক রহমান যেখানে পারমিশন দিয়েছেন যাওয়ার জন্য, সেখানে তো এই চিকিৎসকদের আর কিছু বলার থাকে না। কিন্তু চিকিৎসকরা আমাকে বলেছেন, আমি দুজনের সঙ্গে কথা বলেছি, তাদের নাম বলছি না, তারা বলেছেন, নিশ্চিত করেছেন, তারা বারবার না বলেছিলেন তাদের পক্ষে যতটা সম্ভব হয় যে না, ওনাকে এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেখানে যাওয়ার দরকার নেই, কারণ তার শ্বাসের সমস্যা আছে এবং ওই অনুষ্ঠানে বসেই তিনি কিন্তু শ্বাসকষ্ট ফিল করছিলেন। যখন তিনি বসে পড়ে যান একরকম, তখনই তার শ্বাসকষ্ট শুরু হয় এবং এরপরে কিন্তু তিনি তাকে বাসায় নিয়ে যাওয়া হয় এবং ঠিক একদিন পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা প্রয়োজনে এগুলো চেক করে দেখুন। এখন আপনারা বিবেচনা করুন যে যদি শেখ হাসিনাকে দায়ী করা হয়, তবে সেনাপ্রধান ডক্টর ইউনূস এবং এই যে তার সন্তান তারেক রহমান, তারা কি করে পারমিশনটি দিলেন যাওয়ার জন্য? এটি তো একজন রোগীর ক্ষেত্রেও কোনোভাবেই এই পারমিশন দেওয়া উচিত না। আর তারেক রহমান তো তার সন্তান, কেন দিলেন? এই দায় কি তাইলে তারাও এড়াতে পারেন? আসিফ নজরুল সেই কথাটুকু তো বললেন না।
কিংবা কিংবা কেউ কি তারেক রহমানও কি এখন পর্যন্ত বা তার পরিবারের বা দলের কেউ কি এই প্রশ্নটি তুলেছেন প্রকাশ্যে, যে চিকিৎসকরা বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে কেন সেদিন নেওয়া হলো? এই প্রশ্নটির উত্তরটি কিন্তু আসলে খোঁজা দরকার। অন্ততপক্ষে আপনারা যারা শুনছেন, আপনারা এটা একটু ভেবে দেখুন। বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, স্বাভাবিক মৃত্যু, বার্ধক্যজনিত মৃত্যু এবং সম্মানজনক মৃত্যু। প্রকৃতি এমন একটা সময় তার মৃত্যু নির্ধারণ করেছেন যে সময়টিতে তার সারা জীবনের যে কর্ম, তার সারা জীবনের যে অর্জন, সেই অর্জনের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাজনৈতিক স্বীকৃতি এবং প্রাকৃতিক স্বীকৃতির একটা সন্ধিক্ষণ রচনা হয়েছে ডিসেম্বর মাসের এই সময়টিতে। বোঝার চেষ্টা করুন যে বেগম খালেদা জিয়া যদি আজ থেকে 2 বছর আগে ইন্তেকাল করতেন, তাহলে তার মৃত্যুর পরে তার যে শেষ কৃত্য, এটা কেমন হতো? নিঃসন্দেহে আজকের মতো হতো না। 2 নম্বর হলো যে তার মৃত্যুর পূর্বক্ষণে তিনি দেশ এবং বিদেশের চিকিৎসা সেবা পেয়েছেন, তার প্রিয়জনদেরকে তিনি পেয়েছেন কাছে, তার সন্তান, তার নাতি, তার পুত্রবধূ, সবাইকে তিনি কাছে পেয়েছেন। এক অনন্য জীবনের পরিসমাপ্তি। তৃতীয়ত, এটা বর্ষাকালে হতে পারত, কিন্তু বর্ষাকালে না হয়ে এমন একটা সময় হয়েছে যে সময়টিতে দেখা গেল যে মানুষের শোক প্রকাশ, মানুষের আবেগ প্রকাশ, জানাজাতে অংশগ্রহণ করা থেকে শুরু করে সব কিছুই প্রকৃতি অবারিত করে দিয়েছে। এরকম মৃত্যু, এরকম সম্মানজনক মৃত্যু, এরকম মহিমান্বিত মৃত্যু আমাদের এই সমাজে খুব অল্প মানুষের ভাগ্যে জোটে। তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, আল্লাহই ভালো জানেন। আমরা শুধু দোয়া করি অনন্ত লোকে তিনি যেন সুখে থাকেন, শান্তিতে থাকেন। এখানে একটা বিষয় হলো যে যে বা যারা তাকে আঘাত করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়টিতে, কার্যত এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তার জন্য উপকারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যেমন তিনি যখন জেলে গেলেন, তার এই যে জীবিত কিন্তু তিনি জেলে আছেন, এই সময়টিতে নেতাকর্মীদের মধ্যে, বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল, যে মহব্বত তৈরি হয়েছিল, সেটি এখন বিএনপি তার সুফল পাচ্ছে। তার অবর্তমানে তার সন্তান যেভাবে নেতৃত্বে এগিয়ে এসেছিল এবং তার কোনো ওয়ে ছিল না। তিনি যতদিন বাইরে ছিলেন তখন হয়তো তারেক রহমান সাহেবের নেতৃত্ব 30% ছিল দলের উপর, কিন্তু যেই মুহূর্তে তিনি জেলে গেলেন তখন তারেক রহমান সাহেবের নেতৃত্ব চলে এলো 95%। তো এই যে 95% যে তার নেতৃত্বের যোগ্যতা, যারা তাকে জেলে নিয়েছেন বেগম জিয়াকে, তারা এই তারেক রহমান সাহেবকে নেতা হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করেছেন। তার ফলে এই সময়টিতে, পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, যোগ্যতা দেখিয়েছেন এবং তার মায়ের শেষকৃত্যে তিনি উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করেছেন। তো এই যে খালেদা জিয়ার জীবনে যে ঘটনা ঘটল, বাংলাদেশে আরও একজন প্রবীণা রাজনীতিবিদ শেখ হাসিনা, তিনি যদিও বেগম জিয়ার মতো রোগাক্রান্ত নন। বেগম জিয়ার দুটো খুব সিরিয়াস সমস্যা ছিল। একটা ছিল আর্থ্রাইটিসের সমস্যা, বাতের সমস্যা, এবং এইগুলোর কোনো চিকিৎসা হয় না। একবার যদি আপনি এই রোগ দ্বারা আক্রান্ত হন, ডায়াবেটিস, বাত, এগুলো আপনাকে সারা জীবন বহন করতে হয়। তার দ্বিতীয় আরেকটা সমস্যা ছিল লিভার সিরোসিস, এটাকে এক ধরনের লিভার ক্যান্সার বলা হয়। এটা একমাত্র হলো যে নির্দিষ্ট বয়স পর্যন্ত, সম্ভবত 50 বা 60 বছর পর্যন্ত একটা শরীর আপনাকে ধারণ করতে পারেন আপনি, যখন আপনার এই শরীর থেকে লিভারটা খুলে নিয়ে নতুন একটা লিভার লাগানো যায়। কিন্তু বেগম জিয়ার যে বয়স, সেই বয়সে আসলে এটা অপারেশন করা সম্ভব ছিল না, ফলে এই দুটো রোগ নিয়ে তিনি বেঁচে ছিলেন।
তো সেই অর্থে শেখ হাসিনার কার্যত এরকম কোনো দৃশ্যমান রোগ আছে আমরা জানি না। তিনি এখনো শক্তিশালী, সামর্থ্যবান বা সামর্থ্যবতী, এবং যথেষ্ট তার যে ব্রেইন, কথাবার্তা বলা, প্রত্যুৎপন্নমতিত্ব, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং রেসপন্ড করার ক্ষমতা, এটি এখনো বহাল আছে। কিন্তু তারপরে তারও কিন্তু বয়স হয়েছে, তিনি বেগম জিয়ার খুব কাছাকাছি। তো এখানে আমি যেটি আতঙ্ক অনুভব করছি সেটা হলো, আমরা ছোটকালে একটা গল্প পড়েছি, কালা পাহাড় ধলা পাহাড়। তো সেই গল্পের আলোকে যদি আপনি বেগম জিয়া এবং শেখ হাসিনার রাজনীতি মূল্যায়ন করেন, তাহলে দেখবেন যে দুজন কিন্তু একজন অপরজনের পরিপূরক। তাদের জীবনের প্রাপ্তি এবং তাদের জীবনের অপ্রাপ্তি, তাদের জীবনের দুঃখ, কষ্ট, বেদনা এবং যা কিছু, এটা একে অপরের পরিপূরক। তাদের জন্ম প্রায় সমসাময়িক কালের, কর্মও তাদের সমসাময়িক কালের। তারা উভয়ই একজন পিতার পরিচয়, একজন স্বামীর পরিচয়। তারা পরিচিত, কিন্তু তাদের যাদের পরিচয় তারা পরিচিত ছিলেন, যেমন বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান সাহেব, তাদের যে জীবদ্দশায় ওনারা কখনো রাজনীতির কথা কল্পনাও করেননি। আবার তাদের অবর্তমানে প্রকৃতি এমন একটা অবস্থা করে দিয়েছে যে তারা প্রায় সমসাময়িক কালে রাজনীতিতে পদার্পণ করেছেন এবং একই পরিবেশে, একই মাঠে, একই রণাঙ্গনে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দুজন যুদ্ধ করেছেন। দুজনের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল, ঈর্ষা ছিল, ক্ষোভ ছিল, ক্রোধ ছিল। আবার তারা নিজেরাও হয়তো জানতেন না যে তাদের সঙ্গে, পরস্পরের সঙ্গে কি প্রাকৃতিক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছে। এরকম ঘটনা যখন ঘটে, আপনি যখন দেখবেন যে পৃথিবীর কিছু কিছু মানুষ একসঙ্গে আসে। যেমন বঙ্গবন্ধু যে সময়টাতে ছিলেন, ওই সময়টিতে বঙ্গবন্ধুর সমপর্যায়ের অনেক বিশ্ব নেতা, সেটা মার্শাল টিটো বলেন, ফিদেল ক্যাস্ট্রো বলেন, ইয়াসির আরাফাত বলেন, ইন্দিরা গান্ধী বলেন, তারপরে মিশরের আনোয়ার সাদাত বলেন, এরকম অনেকে ছিলেন যাদের সঙ্গে বঙ্গবন্ধুর বন্ধুত্ব ছিল। আবার যে সময়টিতে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এলেন, ঠিক সেই সময়টিতে পাকিস্তানে জিয়াউল হক, তারপরে অন্যান্য দেশে তার মতো যারা মিলিটারি জিনিয়াস ছিলেন, ইন্দোনেশিয়াতে সুহার্তো ছিলেন, তো সবাই জিয়াউর রহমানের সমপর্যায়ের যারা লোকজন ছিলেন সেই সময়টাতে ছিলেন। আবার শেখ হাসিনা, খালেদা যে সময়টিতে এসছেন, ওই সময়টিতে আপনি দেখেন যে শ্রীমাভু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বেনজির ভুট্টো, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনারা সবাই ঠিক একই সময়ে রাজনীতিতে, ফিলিপাইনে কোরাজান একুইনো একই সময় তারা রাজনীতিতে তাদের অভিষেক হয়েছে। ব্রিটেনেও অনেক যারা মহিলা নেতৃত্ব হয়েছে, জার্মানিতে মহিলা নেতৃত্ব, এই সবাই সমসাময়িক কালের। তো যখন হয়, একজন যখন আজরাইলের কবলে পড়েন, একজনের যখন মৃত্যু হয়, একজনের যখন সফল হন, একজন যখন সার্থকতা পান, ঠিক কাউন্টার আর একজনের ঠিক সেম ঘটনা ঘটে। যে দুর্ভোগ এবং দুর্দশা খালেদা জিয়ার জীবনে ছিল, সেই দুর্ভোগ এবং দুর্দশা এখন শেখ হাসিনাকে তাড়া করছে। এবং সেই দুর্ভোগ দুর্দশা যখন কেটে গেছে খালেদা জিয়ার, ঠিক সেই সময় শরীর তার সাথে বিট্রে করে বসেছে এবং তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়েছেন, যেটি শেখ হাসিনার জন্য অনিবার্য। তো যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার অবর্তমানে যেভাবে বিএনপির নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে দেশে এবং দেশের বাইরে, শেখ হাসিনার অবর্তমানে সেই নেতৃত্বটি কি আওয়ামী লীগের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে? এর কারণটা হলো যে আমাদের এই দেশের, আমি যতটুকু রাজনীতি বোঝার চেষ্টা করেছি, 1970 সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক দল দাঁড়ানোর চেষ্টা করেছে। এর মধ্যে আওয়ামী লীগের যারা সবচেয়ে জুয়েল, ছাত্রলীগের সবচেয়ে জুয়েল, তারা জাসদ করার চেষ্টা করেছে, বাসদ করার চেষ্টা করেছে,
তারপর তারা গণফোরাম করার চেষ্টা করেছে, কৃষক শ্রমিক পার্টি করার চেষ্টা করেছে কাদের সিদ্দিকীর নেতৃত্বে, তারপর বাকশাল আব্দুর রাজ্জাক সাহেবের নেতৃত্বে বাকশাল করার চেষ্টা করেছে, আরও অনেক। একাগারের সময় সেই সংস্কারবাদী আওয়ামী লীগ করার চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগের বাইরে কোনো দল করা যায়নি। একইভাবে বিএনপি বহুবার ভেঙেছে, বহু লোক গিয়েছে, তৃণমূল, বিএনপি, তারপর এসেছে জনতা দল, আরও কত দল, কিন্তু বিএনপির বাইরে নেওয়া যায়নি। জিয়া পরিবারের বাইরে, শেখ পরিবারের বাইরে রাজনীতি নেওয়ার বহু চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই হালে পানি পাচ্ছে না। আমাদের দেশের প্রকৃতি এবং পরিবেশ কেন জানি এই পারিবারিক ট্র্যাডিশন এবং এই দুটো দলের রাজনীতির মধ্যে তারা মানে যাকে বলা হয় নিজেদেরকে কেন্দ্রীভূত করে ফেলেছে। তো সেই অর্থে বিকল্প চেষ্টা করা যেতে পারে। আপনি ধরুন এই যে গত 17 মাস ধরে বা 16 মাস ধরে জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূস কি না করেছেন, জামাত কি না করেছে এই সময়টিতে সকল ইসলামিক দলগুলোকে একত্র করার জন্য, কিন্তু তারা তো পারেনি। এনসিপি কি না চেষ্টা করেছে, এনসিপির সঙ্গে তাবৎ পৃথিবীর অনেক বড় বড় শক্তি চেষ্টা করেছে যে এই তরুণদের দলটি প্রতিষ্ঠা পাক, কিন্তু বানের জলের মতো তারা বিএনপির জোয়ারের সামনে ভেসে যাচ্ছে। এই যে একটা অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে বিকল্প নেতৃত্ব তৈরি করার চেষ্টা হবে, আগামীতে হবে, এখনো হচ্ছে, এবং এটা ভালো। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, এই দলগুলোর মধ্যে যদি ভালো নেতৃত্ব তৈরি হয়, যেহেতু এর বাইরে আমরা জনগণকে নিতে পারছি না, জনগণের মন মানসিকতাকে নিতে পারছি না, ফলে এই দলগুলোর মধ্যে যদি ভালো নেতৃত্ব তৈরি হয়, এই জন্য যদি আমরা সাহায্য করি, সহযোগিতা করি, বুদ্ধি দেই, পরামর্শ দেই, উৎসাহ দেই, তাহলে হয়তো দেশের জন্য তুলনামূলক ভালো হবে। এবং ওই যে একটা কথা আছে না যে গ্রামে এক ডাক্তার, হাতুড়ি ডাক্তার, ভীষণ রকম জনপ্রিয়। তো সেই গ্রামে একজন এমবিবিএস ডাক্তার এলেন। এখন এমবিবিএস ডাক্তার এলেন, কিন্তু এমবিবিএস ডাক্তারের কাছে কোনো রোগী যায় না। এমবিবিএস ডাক্তার দেখলেন যে এই জনপ্রিয় যে হাতুড়ি ডাক্তার, তিনি যে অপারেশন করেন, তারপরে তিনি যে দাওয়া দেন, ওষুধ দেন, অনেক ভুল হয়, ভ্রান্তি হয়, এবং অনায়াসে তিনি যেভাবে সিজারিয়ান অপারেশন করেন, বড় বড় ফোড়া কেটে ফেলেন, তিনি দেখেন যেগুলো সফল হয়, কিন্তু প্রায় সব ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি থাকে, কিন্তু তিনি না ডাক্তারকে বোঝাতে পারছেন, না জনগণকে বোঝাতে পারছেন। তো সেই অবস্থাতে তিনি অনেক পরিশ্রম করে সেই যে হাতুড়ে ডাক্তার, তাকে সেই ডাক্তারের ট্রেনিং দিলেন, ডাক্তারি বই পড়ালেন, তাকে দক্ষ করলেন, অভিজ্ঞ করলেন, এবং অভিজ্ঞ করার পর দেখা গেল যে তিনি আর আগের মতো ওভাবে চিকিৎসা করেন না, ওইভাবে অপারেশন করেন না। তো আমরা যেহেতু আমাদের এই কাজগুলো আওয়ামী লীগকে দিয়ে করাতে হবে, বিএনপিকে দাঁড়াই করাতে হবে, তো সেক্ষেত্রে এই দুটো দলকে নিরপেক্ষ দূরত্ব থেকে, এই দলের কাছে কোনো আশা না করে, এই দলগুলোর কাছ থেকে কোনো সুবিধার চিন্তা না করে, বা এদের সাথে কোনো শত্রুতা না করে, এদের যাতে ভালো হয় সেই বিষয়গুলো যদি পরামর্শ দেওয়া যায়, এদের যে মন্দ কাজগুলো রয়েছে সেগুলোকে যদি নিরপেক্ষভাবে সমালোচনা করা হয়, তাহলে হয়তো আমাদের যে রাজনীতি আগামী দিনে এই দুটো দলের মাধ্যমে তুলনামূলকভাবে ভালো হবে। ভারতের উদাহরণ দিই। ভারতে যখন রাহুল গান্ধী এলেন, তাকে নিয়ে সে কি ঠাট্টা, সে কি মস্কারা, কিংবা সোনিয়া গান্ধী যখন এলেন, তাকেও নিয়েও কিন্তু প্রচণ্ড ঠাট্টা মস্কারা হলো। ভালো মতো ইংরেজি বলতে পারে না, এরপরে পারিবারিক রাজনীতি, ইটালি থেকে এসছে, বিদেশি, রাহুল গান্ধী কি বুঝে, গর্দভ ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু এত কিছুর পরেও যখন কংগ্রেসের রাজনীতি গান্ধী পরিবারের বাইরে নেওয়া গেল না, তখন কংগ্রেসের মেধাবী এবং দেশের যত মেধাবী যারা লোকজন আছে, তারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তাদেরকে এমনভাবে গ্রুমিং করা হলো। সেই গ্রুমিংয়ের প্রেক্ষাপটে আপনি দেখেন যে আজকের যে রাহুল গান্ধী, তিনি একজন বিশ্বমানের নেতায় পরিণত হয়েছেন, অথচ 10 বছর আগে তাকে পাপ্পি হিসেবে ডাকা হতো। পাপ্পি, তো পাপ্পি বলতে কি, মানে আপনি বুঝেন যে আমি আর বললাম না সেই শব্দটি, তাকে পাপ্পি হিসেবে বা পাপ্পা হিসেবে ডাকা হতো।
সেই পাপ্পি বা পাপা এখন পার্লামেন্টে বক্তব্য দিলে সারা দুনিয়ার মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনে। তিনি যখন মিডিয়া ফেস করেন, সারা পৃথিবীর মানুষ তাকে শোনে। আর প্রিয়াঙ্কা গান্ধী, তিনি তো একেবারে ডুপ্লিকেট হয়ে গেছেন ইন্দিরা গান্ধীর, কি পার্লামেন্টে কি বাইরে। তো এটা ভারতের যে সিভিল সোসাইটি তারা সহযোগিতা করেছে। তো আমাদের দেশেরও রাজনীতির যে বাস্তবতা, এখানে আসলে খুব বেশি পণ্ডিত, খুব বেশি পাণ্ডিত্য, খুব বেশি যাকে বলা হয় দেশি বিদেশি ডিগ্রিধারী লোকজন যারা আছেন, তারা আমাদের এই রাজনীতির আবহাওয়া বা হাওয়া বাতাসে বড় হতে পারেন না। যেভাবেই হোক না কেন, রাজনীতির যে ট্র্যাডিশনটা হয়ে গেছে, ঐতিহ্য হয়ে গেছে, এর বাইরে আমরা যেতে পারবো না। তো সেক্ষেত্রে বিএনপি এখন ভালো একটা জায়গাতে আছে, তাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, আমাদের নাগরিক সমাজ তাদেরও আছে, এবং আওয়ামী লীগের যারা লোকজন আছেন তাদেরও আছে। তাদেরকে বুঝতে হবে যে একই সময়ে শেখ হাসিনার এবং খালেদা জিয়ার যেভাবে উত্থান হয়েছে, একইভাবে আপনি মিলিয়ে দেখেন শেখ হাসিনা খালেদা জিয়ার জীবনে যে ট্র্যাজেডিটা এসছে, খালেদা জিয়ার এই মৃত্যুর পরে আপনি ধরে নেন প্রকৃতির নিয়ম যে শেখ হাসিনা বেশি দিন বাঁচবেন না, কোনো রোগ নাই বালাই নাই, এটাই প্রকৃতির নিয়ম। তো শেখ হাসিনা যদি খুব অল্প সময়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে যান, নিষ্ক্রিয় হয়ে যান, তিনি যদি 1-2 বছরের মধ্যে অসুস্থ হয়ে পড়েন, একেবারে অসুস্থ হয়ে পড়েন, আমি আশ্চর্য হব না, কেননা দ্য সায়েন্স অফ নেচার স্পিক ইন এ সেম ওয়ে। প্রকৃতি এইভাবে কথা বলছে। তো এই যে বেগম জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে আজরাইল যেভাবে শেখ হাসিনার চারিদিকে ঘোরাফেরা করছে প্রকৃতির নিয়মে, এটাকে যদি কগনিজেন্সে নিয়ে আওয়ামী লীগের লোকজন প্রস্তুত হয়, বিকল্প নেতৃত্ব তৈরি করে এবং রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করে, হয়তো তাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে। কিন্তু তারা যদি যতদিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন ওভাবে মনে করেন যে তিনি 100 বছর জীবিত থাকবেন, 130 বছর জীবিত থাকবেন, এবং শেষ দিন পর্যন্ত এখন যেভাবে তিনি কথাবার্তা বলছেন, আগে যেভাবে কথাবার্তা বলতেন, আরও 2 বছর পরে 5 বছর পরে তিনি এভাবেই কথাবার্তা বলবেন, আমি মনে করি না যে এটা ঠিক হচ্ছে। এটা এখানে আবেগ নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করা যায়, কিন্তু বুদ্ধি, বিবেক, এটা যদি আপনি খাটান, প্রয়োগ করেন, তাহলে দেখবেন যে এটা একেবারে অবাস্তব।